রাজধানীর কারওয়ান বাজারে হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাদের। বাকিদেরও ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই দৃশ্য মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার রেল লাইন এলাকার। মাদক আন্তর্জাতিক নদী হলেও কয়েক দশক ধরে তিস্তা নিয়ে একক আধিপত্য দেখাচ্ছে ভারত। বাংলাদেশের 2 কোটি মানুষের অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে যুগ যুগ ধরে হাহাকার করলেও শুনছে না। একটা উত্তপ্ত সন্ধ্যা, দিল্লির সাউথ ব্লকের কনফারেন্স রুমে আলোচনার ঝড় বইছে। সামরিক বিশ্লেষকরা মুখোমুখি বসে, টেবিলে বিশাল মানচিত্র বিছানো। আলোচনার বিষয়, যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে হয় তাহলে কি হবে। কেউ একজন গম্ভীর স্বরে বলল, আমরা তো বৃহৎ শক্তি, বাংলাদেশ আমাদের সামনে দাঁড়াতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলো এখন দেখতে পাবেন। তার আগে বলবো, প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। এই দৃশ্য মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার রেল লাইন এলাকার। মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। পরে চাপাতি দিয়ে আঘাত করে আসামি ছিনিয়ে নেয় তারা। পুলিশ বাধ্য হয় ঘটনাস্থল ত্যাগ করতে। প্রত্যক্ষদর্শীরা দিলেন সেদিনকার বর্ণনা। আমরা এদিক দিয়ে তাকাইছি যে পুলিশরা মানে হিরুমসি টাইপের 2-3টা রান্দা ছিল একটা রাতে, আরেকগুলো ইট মারতে আছে, পাথর মারতে আছে। 2জন পুলিশ আসছিল, একজন পালাই দৌড় মারছে, আরেকজনে মানে সাবাটি দিয়ে কোপ দিছিল। আমরা এখান থেকে দেখছি পুলিশরা মনে করছে 2-3টা ছেলে ইয়া করতেছে, মারতেছে, কোয়াইতেছে, এটা দেখছি। এসব বুঝছে পুলিশ বাধ্য হয়ে ছাড়া দিচ্ছে। এই ঘটনায় আতঙ্কে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চান আইনশৃঙ্খলা বাহিনীর আরও বেশি তৎপরতা। পুলিশ জানায়, হামলার ঘটনায় মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। তো 3 জনের মাদক ধরতে গেলে এই যেটা দেখতে অ্যাটাক করছে, পরে আমরা যারা এগুলি করছে তাদের বিরুদ্ধে একটা পুলিশ আদালতের মামলা নিয়েছি, গ্রেপ্তারও করছি। এর আগেও এই এলাকা থেকে মাদক কারবারিদের গ্রেপ্তার করেছে পুলিশ। ধন্যবাদ। একটু ঠান্ডা করে আমার দুয়ার আরেক বইলা মাথা বইলা মাথা দোষ নাই আর আরে গাড়ি দিয়ে যাওয়া থালা দিয়ে দিয়েছে। হ্যাঁ আমাদের কথা বলতে আমি কি বলবো
তোমার নাম কি? তোমার নাম কি? ঘুরে দাও, ঘুরে দাও, ঘুরো ঘুরো। ম্যানেজার কই গেল? নাম কি? আচ্ছা ওটা ওটা এইটা 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 আমি কেন চলে গেল তুমি কাজ করতে চলো কাজ করো অ্যাক্টিভিটিগুলো তুমি কাজ করতে আজ আইনি বরাবর আরে দুপুর দিকে কাজ করতে কাজ করে না হাই এই ছেলে দেখেন তো কাজ করে না এই মিথ্যা কথা বল ম্যানেজার কই ম্যানেজার কাজ করেন ম্যানেজার ফোন ও বলছেন কাজ করতে কথা বলবেন এই ম্যানেজার আমার কথা হলো ওইটা আপনি একটা উত্তপ্ত সন্ধ্যা। দিল্লির সাউথ ব্লকের কনফারেন্স রুমে আলোচনার ঝড় বইছে। সামরিক বিশ্লেষকরা মুখোমুখি বসে, টেবিলে বিশাল মানচিত্র বিছানো। আলোচনার বিষয়, যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে হয় তাহলে কি হবে। কেউ একজন গম্ভীর স্বরে বলল, আমরা তো বৃহৎ শক্তি, বাংলাদেশ আমাদের সামনে দাঁড়াতে পারবে। একজন অভিজ্ঞ জেনারেল চুপচাপ বসেছিলেন। তিনি ধীরে ধীরে সামান্য ঝুঁকলেন, ঠান্ডা গলায় বললেন, এটা যদি তোমরা সত্যি ভাবো তাহলে ভয়ঙ্কর ভুল করবে। কারণ যুদ্ধ হলে বাংলাদেশ ভুগবে ঠিকই, কিন্তু ভারত টুকরো টুকরো হয়ে যাবে। রুমের ভেতরে মুহূর্তেই নীরবতা নেমে এলো। বাংলাদেশ এমন এক দেশ যেখানে যুদ্ধ করা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। চারপাশে নদী, খাল, বিল আর নিচু জমির কারণে ভারী সামরিক যান চলাচলের সুযোগ কম। ট্যাঙ্ক বা বড় অস্ত্র বাংলাদেশে প্রবেশ করানো গেলে তা সহজেই আটকে পড়বে কাদার ফাঁদে। ইতিহাস ঘাটলেও দেখা যায় বহিরাগত শক্তিগুলো এখানে এসে বারবার সমস্যায় পড়েছে। মুঘল আমলেও বাংলার নবাবরা প্রায় স্বাধীনভাবেই শাসন করতেন। ব্রিটিশরা এত বছর ভারত শাসন করলেও বাংলার গ্রাম অঞ্চলে প্রবেশ করাটা তাদের জন্য কঠিন ছিল। 1971 সালের যুদ্ধেও এটাই দেখা গেছে। গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করে বাংলাদেশিরা পাকিস্তানের মতো সুসজ্জিত সেনাবাহিনীকে হারিয়ে দিয়েছিল। এই ভূখণ্ডে দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালানো যে কোনো দেশের জন্য দুঃস্বপ্নের মতো। বিশ্ব অর্থনীতির সমীক্ষাগুলো বলছে, যদি সঠিক পথে এগোয় তাহলে 2050 সালের মধ্যে ভারত চীনের পর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে। কিন্তু কোনো ধরনের যুদ্ধে জড়িয়ে পড়লে এই স্বপ্ন শেষ হয়ে যাবে। যুদ্ধের খরচ ব্যাপক, যা ভারতের অর্থনীতির ওপর বিশাল চাপ সৃষ্টি করবে। বিদেশি বিনিয়োগ কমবে, বাজারে মন্দা নেমে আসবে। যুদ্ধের ধাক্কায় দেশটির রাজনীতিতেও অস্থিরতা বাড়বে। অভ্যন্তরীণ অসন্তোষ সৃষ্টি হলে ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এতে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। সুপার পাওয়ার হতে গেলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কূটনৈতিক দক্ষতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার হয়। কিন্তু যুদ্ধ মানেই এই সবকিছু ধ্বংসের পথে ঠেলে দেওয়া। চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র। সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকে চীন বাংলাদেশের পাশে রয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ বাঁধলে চীন সরাসরি যুদ্ধ ঘোষণা না করলেও সীমান্তে বিশাল সামরিক চাপ সৃষ্টি করতে পারে। এতে ভারতকে একসঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ করতে হবে, একদিকে বাংলাদেশ, অন্যদিকে চীন। ইতিহাস বলে, দুই ফ্রন্টে যুদ্ধ চালানো কোনো দেশের পক্ষেই সহজ নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারও এই ভুল করেছিল এবং শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল। চীনের এই সমর্থন বাংলাদেশের সামরিক শক্তিকেও বহুগুণে বাড়িয়ে তুলবে। ভারতের জন্য এটি অত্যন্ত সংকটের কারণ হয়ে দাঁড়াবে।
আন্তর্জাতিক নদী হলেও কয়েক দশক ধরে তিস্তা নিয়ে একক আধিপত্য দেখাচ্ছে ভারত। বাংলাদেশের 2 কোটি মানুষের অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে যুগ যুগ ধরে হাহাকার করলেও শুনছে না ভারত। এমন দুর্দশার মধ্যে তিস্তা প্রকল্পে চীন আগ্রহ দেখালে ভারতের বিরূপ মনোভাবের কারণে তা ঝুলে যায়। কারণ ভারতের ধারণা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে পারে চীন। এতে করে হুমকির মুখে পড়বে ভারতের উত্তর পূর্বাঞ্চল বা 7 সিস্টার্স। কেন তিস্তা চুক্তি ঝুলিয়ে রেখেছে ভারত? তিস্তা মহাপরিকল্পনায় চীনের হস্তক্ষেপে কতটা ভীত প্রতিবেশী দেশ, তাই জানাবো এবারের সারমর্মে। সঙ্গে আছি ওমর ফারুক। হিম পর্বতের বরফ গলা পানি তিস্তা নদীর প্রধান উৎস। ভারতের উত্তর সিকিমের গুরুডংমার লেক ও সোলামো লেক থেকে তিস্তার অস্তিত্ব শুরু। পার্বত্য এলাকা থেকে প্রথমে পানি প্রবাহ দার্জিলিংয়ের সমভূমিতে নেমে আসে। পরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি হয়ে নদীটি নীলফামারীর কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা হয়ে নদীটি মিলিত হয় ব্রহ্মপুত্র নদে। 315 কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে তিস্তা নদী বাংলাদেশ অংশে পড়েছে 115 কিলোমিটার। কৃষিক্ষেত্রে তিস্তার পানি দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ সোনায় সোহাগা হলেও ভাটি অঞ্চল বাংলাদেশে শুরু হয় হাহাকার। শুষ্ক মৌসুমে যখন পানি প্রয়োজন তখনই আটকে দেয় ভারত। এতে উত্তর জনপদের জমি মরুভূমির মতো ধু ধু বালুচরে পরিণত হয়। ওয়াশিংটন ভিত্তিক একটি আন্তর্জাতিক খাদ্য গবেষণা সংস্থার সূত্রে জানা যায়, পানির অভাবে উত্তরাঞ্চলে প্রতি বছর 15 লাখ টন কম বোরো ধান উৎপাদন হয়, যা কিনা বাংলাদেশের মোট উৎপাদিত ধানের 9%, যা অঙ্কে ক্ষতির পরিমাণ দাঁড়ায় 6,000 কোটি টাকা। আর বর্ষা মৌসুমে ভারতের উজানে গজলডোবা বাঁধ খুলে দিলে তলিয়ে যায় গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম সহ উত্তরের 5 জেলা। এতে আবারও ক্ষতির মুখে পড়ে ফসলি জমি, গবাদি পশু ও ঘরবাড়ি। তখন আবারও শুরু হয় লক্ষাধিক মানুষের আর্তনাদ। ভুট্টা, গম ও কাঁচামরিচ সহ ফসলের ক্ষেত তলিয়ে প্রায় 30,000 কোটি টাকার ফসল ক্ষতির মুখে পড়ে। তবে অপরদিকে ভারত 35টিরও বেশি বাঁধের মাধ্যমে তিস্তার পানি নিজেরা কুক্ষিগত করে পশ্চিমবঙ্গের কৃষিকাজে ব্যবহার করছে। শুধু কি কৃষি, বিদ্যুৎ উৎপাদনের কাজেও ব্যবহার করছে তিস্তার পানি। সিকিম এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 5 জেলায় জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। আরও 15টি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলমান রয়েছে। অবাক করার বিষয়, আরও 27টি জলবিদ্যুৎ প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে ভারতের। 1979 সালে গজলডোবা বাঁধ নির্মাণের মধ্য দিয়ে তিস্তার পানি নিয়ন্ত্রণে নেয় ভারত। তবে পানি বন্টনে 1983 সালে ভারত ও বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছিল তিস্তার পানির 39% ভারত এবং 36% বাংলাদেশ পাবে। 1985 সালে মেয়াদ শেষ হলে 2 বছর বাড়ানো হয় সেই চুক্তি। 1987 সালের পর তিস্তা নিয়ে আর কোনো চুক্তি হয়নি। 2011 সালের সেপ্টেম্বরে তিস্তার পানি বন্টন চুক্তি হওয়ার কথা ছিল, যেখানে উল্লেখ করা হয়েছিল ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত 37.5% পানি দেবে ভারত। কিন্তু ঢাকা এসেও সেই চুক্তিতে সই করেননি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেয় তিস্তা পানি বন্টনে রাজি নন তিনি। আর প্রতি বছর রুটিন অনুযায়ী শুষ্ক মৌসুমে পানি আটকে একদিকে চাষাবাদ সংকটে ফেলছে, অন্যদিকে বর্ষায় না জানিয়ে গজলডোবা বাঁধ হঠাৎ খুলে দিয়ে পানিতে ভাসিয়ে দিচ্ছে। তিস্তা পারের দুর্দশা নিয়ে গত কয়েক বছর ধরে দিল্লির কাছে অস্বস্তি জানালেও বিষয়টি গুরুত্ব দেওয়া হয়নি। এরই মধ্যে তিস্তা পারের বাসিন্দাদের জন্য আশার আলো নিয়ে এগিয়ে আসে চীন। বাংলাদেশ অংশে তিস্তা খনন করা, 2 তীরে 133 কিলোমিটার এলাকায় উঁচু বাঁধ দেয়া, স্যাটেলাইট শহর নির্মাণ এবং 150 মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র ও ইকোনমিক জোন সহ বেশ কিছু পরিকল্পনার প্রস্তাব করে চীন। এতে সম্মত দেয় বাংলাদেশ। কিন্তু ভারতের কপালে পড়ে চিন্তার ভাঁজ। 2022 সালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত যখন তিস্তা পারের সম্ভাব্য এলাকা পরিদর্শন করেছিলেন, তখন বিষয়টি নিয়ে মাথা ব্যথা শুরু হয় ভারতের। কারণ তিস্তা প্রকল্পে ভারতের কৌশলগত উদ্বেগ সবচেয়ে বেশি।
এ প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ ভারত সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে চীনের জোরালো উপস্থিতি থাকবে, কারণ এর কাছাকাছি ভারতের চিকেন নেক রয়েছে। এর মাধ্যমে ভারতের 7 সিস্টার্সের সঙ্গে বাকি দেশের সংযোগ। তাই এত কাছাকাছি চীনের অবস্থান থাকলে নিরাপত্তার জন্য উদ্বেগ হিসেবে মনে করছে ভারত।